জবা তার মা কমলিকা দেবী, বাবা শ্যামল বাবু এবং দাদা বিজয়ের সঙ্গে গ্রামে বাস করে। জবার বাবা এবং দাদা দুজনই গ্রামে মুদিখানার দোকান চালায়, আর এতে করে তাদের সংসার হেসে খেলে চলে যায়। অন্যদিকে জবা বাড়ির কোনো কাজই করতে চায় না, সে শুধু দিনরাত বাড়িতে শুয়ে বসে কাটায়। তাই একদিন জবার মা তাকে বলে, দেখ জবা, তোকে কিন্তু আমি ভালো কথাই বলছি, এরকম শুয়ে বসে দিন কাটাস না। তুই পড়াশোনা শেষ হয়ে গেছে, এবার তোর বাবা কিন্তু তোর বিয়ে দেবে। শ্বশুর বাড়িতে গিয়ে তুই যদি এরকম বেলা 10টার সময় ঘুম থেকে উঠিস আর বাড়ির কোনো কাজকর্ম না করিস, তাহলে কিন্তু তোকে অনেক কথা শুনতে হবে। তুমি শুধু আমাকে এরকম করে কেন বলো মা? আমি যখনই কোনো কাজ না করি তখনই তুমি ঠিক আমাকে এসব কথা শোনাও, আর যখন আমি কাজ করি তখন তো তুমি দেখতে পাও না। দেখো মা, শ্বশুর বাড়ি যখন যাব তখন দেখা যাবে, আর এখন আমি ওসব কথা ভাবতে যাব না। আমি এখন যতদিন এখানে আছি ততদিন 10টা বাজতেই ঘুম থেকে উঠবো আর মজা করে খাওয়া দাওয়া করবো, ঘুরে বেড়াবো। আমার আর এখন কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুই আমার হাতে হাতে কোনো কাজ করবি না, তাই তো? আচ্ছা, তুই যদি বাড়ির কোনো কাজ করিস তাহলে কি তুই ছোট হয়ে যাবি, নাকি তোর অসম্মান হবে? এগুলো তো কিছুই হবে না। বাড়ির কাজ করলে কেউ কখনো ছোট হয় না। আর তাছাড়া মেয়েদেরকে তো বাড়ির কাজ করতেই হবে, শ্বশুর বাড়িতে গিয়েও তো তোকে কাজকর্ম করতে হবে। মা, আমি ভাবছি আমি গ্রামে বিয়ে করব না। আমি বাবার দাদাকে বলবো আমার জন্য শহরের ছেলে দেখতে, কারণ আমি শুনেছি শহরে প্রত্যেকের বাড়িতেই কাজের লোক থাকে, আর আমার শ্বশুর বাড়িতে যদি কাজের লোক থাকে তাহলে তো আমাকে কোনো কাজই করতে হবে না। আমি আমার শ্বশুর বাড়িতেও শুয়ে বসে দিন কাটাতে পারবো। কেমন আইডিয়া বলো তো? তুই যে দেখছি জেগে জেগে স্বপ্ন দেখছিস, দেখ এরকম স্বপ্ন কিন্তু দেখে লাভ নেই। তুই মহা বিপদে পড়বি বলে দিলাম। এখন থেকে বাড়ির কাজকর্ম করার অভ্যাস কর, না হলে শ্বশুর বাড়িতে গিয়ে খুব অসুবিধা হবে। জবা তার মায়ের কোনো কথাতে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে জবা এরকমই ছিল, সে তার মায়ের কোনো কথাই শুনতো না, আর নাইবা বাড়ির কোনো কাজকর্ম করতে চাইতো। সে শুধুমাত্র নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করতো আর মনের আনন্দে ঘুরে বেড়াতো। এভাবেই জবা তার নিজের জীবন আনন্দ করে কাটাতে থাকে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই জবার বাবা এবং দাদা জবার জন্য গ্রামের এক ভালো ছেলের সন্ধান পায়, আর সেখানেই জবার বাবা মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করে। কিন্তু জবা তার বাবা এবং দাদাকে বলে, দাদা, বাবা, দয়া করে আমাকে গ্রামে বিয়ে দিও না তোমরা। আমি গ্রামে বিয়ে করতে চাই না, আমি শহরে বিয়ে করতে চাই। আমি শুনেছি শহরের মানুষেরা অনেক মডার্ন হয়, ওরা অনেক শিক্ষিত হয়, আর ওখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু থাকে না। ওরা খুব আনন্দ করে নিজেদের মতো জীবন কাটায়, তাই আমিও শহরে বিয়ে করতে চাই। তাহলে তুই তো এটা আমাদেরকে আগেই বলতে পারতিস, আমরা তাহলে শহরের পাত্র খুঁজতাম, শুধু শুধু আর গ্রামের পাত্র দেখতাম না। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে তুই শহরে বিয়ে করতে চাস, তাহলে তোর দাদা বিজয় তোর জন্য একটা শহরের ছেলে দেখবে, বুঝেছিস? হ্যাঁ বোন, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য শহরের পাত্র দেখবো। শহরে যদি তোর বিয়ে হয় তাহলে আমিও মাঝে মধ্যে তোর কাছে গিয়ে ঘুরে আসতে পারবো, তখন আমার শহরও ঘোরা হয়ে যাবে। এভাবে বিজয় এবং তার বাবা ঠিক করে তারা জবার শহরেই বিয়ে দেবে। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তারা জবার জন্য এক শহুরে পাত্রের সন্ধান পায়। ছেলেটার নাম ছিল রকি। রকির মধ্যে সেরকম কোনো সমস্যা না হলেও তাদের পারিবারিক একটা সমস্যা দেখা দেয়, আর যেটা বিজয়ের একেবারেই পছন্দ হয় না। বোন, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, কিন্তু ওখানে গেলে হয়তো তোর সমস্যা হতে পারে। কেন, কি হয়েছে? কি এমন সমস্যা হতে পারে? আচ্ছা, তুই যদি আমাকে খুলে না বলিস তাহলে আমি কিভাবে বুঝবো? আসলে কি জানিস তো, ওদের অনেক বড় জয়েন্ট ফ্যামিলি, মানে ওখানে গেলে হয়তো তোর অনেক অসুবিধা হবে, কেননা তুই তো অত বড় ফ্যামিলিতে কখনোই থাকিসনি। তুই তো আমাদের বাড়িতে একা থাকিস, আর তাছাড়া তোর তো একা থাকতেই বেশি ভালো লাগে, আর ওখানে গেলে অনেকজন থাকবে, অনেকজনের ভিড়ের মধ্যে তোর ভালো লাগবে। ও, এই সমস্যা? ও কোনো ব্যাপার নয়, আমি সব সামলে নেব। তাছাড়া শ্বশুর বাড়িতে গিয়ে সবার সঙ্গে মিলেমিশে ওঠা বসা করবো, এতে সমস্যা কিসের? আমার তো বরং ভালো লাগবে। হ্যাঁ, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু যখন অভ্যাস হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। ওসব চিন্তা করতে হবে না। আমার জন্য তোমরা যে ছেলেটা দেখেছো তার সাথে আমার বিয়ে ঠিক করে দাও। জবার মুখে এমন কথা শুনি তার বাবা এবং দাদা শহুরে ছেলে রকির সঙ্গেই জবার বিয়ে ঠিক করে দেয়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই রকির সঙ্গে জবার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রকি জবাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে জবা তার শ্বশুর বাড়ির জয়েন্ট ফ্যামিলিকে দেখতে পায়, আর সেই দেখে জবা একটু অবাক হয়, কিন্তু তখন জবা কাউকে কিছু বলতে পারে না। জবার বড় যা টিনা তখন জবাকে তার রুমে দিয়ে আসে আর বলে,
বলছি জবা, কালকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ো কেমন? আসলে কি জানো তো, তুমি তো বুঝতেই পারছো আর দেখতেই পাচ্ছ আমাদের কত বড় জয়েন্ট ফ্যামিলি। এতজনের জন্য তোমাকে কিন্তু তাদের পছন্দ মতো খাবার রান্না করতে হবে। আমি যখন এসেছিলাম তখন আমাকেও করতে হয়েছিল, এবার কাল থেকে তোমার পালা। কালকে এত বড় জয়েন্ট ফ্যামিলির জন্য তোমাকে খাবার বানাতে হবে, তুমি কিন্তু রেডি থেকো কেমন? এই বলে টিনা সেখান থেকে চলে যায়। নিজের বড় জায়ের মুখে এমন কথা শুনি জবা প্রচন্ড পরিমাণে অবাক হয়। আমি তো ভেবেছিলাম আমার শহুরে শ্বশুর বাড়িতে হয়তো কাজের লোক থাকবে আর আমাকে কিছুই করতে হবে না, কিন্তু এই তো দেখছি এখন আমাকেই কাজ করতে বলছে। না না, আমার মনে হয় এটা এই বাড়ির নিয়ম, নতুন বউকে প্রথম দিন রান্না করতে হয়, তারপর থেকে আর আমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, কালকে বরং তাড়াতাড়ি উঠে সবার পছন্দ মতো রান্না করে দেব। এই বলে জবা অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গেই জবা ঘুম থেকে উঠে পড়ে আর সে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে গরমের মধ্যে তাপ সহ্য করে জবা যখন সকলের জন্য খাবার রান্না করার কথা ভাবে, তখনই সেখানে তার বড় জা টিনা চলে আসে। এই দেখো, আমি তোমার জন্য কিন্তু প্রতিটা লিস্ট লিখে নিয়ে এসেছি। এই এত বড় লিস্ট হয়েছে, তুমি পারবে তো এত খাবার রান্না করতে? আসলে আমাদের বাড়িতে এক একজন এক এক রকম খাবার খায়। তোমার দুটো ননদ কলেজে যাবে, ওরা ডিম টোস্ট খেয়ে যাবে, ওদের জন্য 4টে ডিম টোস্ট বানাবে। আর তোমার ছোট দেওর, তোমার স্বামী আর তোমার বড়দা, ওরা 3 জনেই কিন্তু অফিসে যাবে, ওদের জন্য আলুর পরোটা আলুর দম বানিয়ে ফেলো। শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য চা আর বাটার টোস্ট বানাবে, আর আমার জন্য শুধুমাত্র জুস বানাবে। আর হ্যাঁ, আমার ছোট ছেলের জন্য দুধ আর বিস্কুট নিয়ে আসবে, ঠিক আছে? এই বলে টিনা সেখান থেকে চলে যায়। আর টিনার মুখে এরকম ফাইফরমাস শুনে জবার মাথা একেবারে ঘুরে যায়। বাপরে বাপ, জয়েন্ট ফ্যামিলি হওয়া কি জ্বালা! আমি তো ভেবেছিলাম শহরে যে যার কাজ নিজেই করে নেয়, কিন্তু এখানে এসে দেখছি সব কাজ বাড়ির বউকেই করতে হচ্ছে। এইরকম ভাবে কিভাবে চলবে? হে উপরওয়ালা, আমি এখন কি করব? এত খাবার আমি কিভাবে বানাবো? না না, এত কিছু ভাবতে গেলে হবে না, আমাকে তাড়াতাড়ি খাবারগুলো রান্না করতে হবে, ওদিকে তো আবার সবাই অপেক্ষা করছে। এই বলে জবা তাড়াহুড়ো করে সকলের জন্য পছন্দ মতো খাবার তৈরি করতে থাকে। দেখতে দেখতে কয়েক ঘন্টা পার হয়ে যায় আর তখনও জবার রান্না বান্না কমপ্লিট হয় না, কারণ জবা বাপের বাড়িতে সেরকম ভাবে খাবার রান্না বান্না করতো না, আর শ্বশুর বাড়িতে এসে তাকে প্রথমবার রান্না করতে হচ্ছে। সেই জন্য রান্না বান্না করতে তার অনেক বেশি সময় লেগে যায়। ওদিকে খাবার টেবিলে সকলেই খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। জবা সকলের জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে রেখে দেয় আর একের পর এক সবাইকে খাবারগুলো পরিবেশন করে দেয়। তখন যে যার মতো সকলে খাবার খেয়ে নিজের নিজের কাজে বেরিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন আমি তো ভেবেছিলাম প্রথম দিন শুধু আমাকে কাজকর্ম করতে হবে, কিন্তু আমি আসার পর থেকে বড় বৌদি তো কোনো কাজকর্ম করছেই না। কেন আমাকে একাই সবকিছু করতে হচ্ছে কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এতগুলো মানুষের জন্য 3 বেলা করে রান্না করা অসম্ভব ব্যাপার। আমি তো গ্রামে আমার বাড়িতে কিছুই করতাম না, এত কাজ করতে আমার খুব কষ্ট হয়, কিন্তু বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও, এত বড় জয়েন্ট ফ্যামিলি থাকা সত্ত্বেও আমার কষ্টটা কেউ দেখতে পায় না। এই ভেবে জবার প্রচন্ড পরিমাণে মন খারাপ করে, কিন্তু জবা বাড়িতে নতুন হওয়ায় সে তার জয়েন্ট ফ্যামিলিকে কোনো কিছুই বলতে পারে না। একদিন রাত্রিবেলা জবা যখন ঘুমাতে যাবে, তখনই তার শাশুড়ি মা তাকে ডেকে বলে, বৌমা, একবার এদিকে এসো তো, দেখো না আমার পা প্রচন্ড ব্যথা করছে, একটু মালিশ করে দাও তো। হ্যাঁ মা, ঠিক আছে, কই দিন, তেলটা দিন, আমি মালিশ করে দিচ্ছি। সেদিন জবা প্রচন্ড পরিমাণে ক্লান্ত থাকা সত্ত্বেও সে তার শাশুড়ি মায়ের পায়ে তেল মালিশ করে দেয়। আর এভাবেই দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। যাও বৌমা, অনেকক্ষণ ধরে তুমি আমার পায়ে তেল মালিশ করে দিচ্ছ, এবার তুমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। শাশুড়ি মায়ের কথা শুনি জবা সেই রুম থেকে বেরিয়ে আসে আর সে নিজের রুমে ঘুমাতে যাবে, তখনই তার বড় জা টিনা জবাকে ডেকে বলে, আরে জবা, তুমি এখনো ঘুমাওনি? যাক, খুব ভালো হয়েছে। জানো তো, দেখো না, আমি আমার ছেলেটার জন্য একদমই ঘুমাতে পারছি না, ও আমাকে একদম ঘুমাতে দিচ্ছে না, তুমি ওকে একটু গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারবে? ঠিক আছে বৌদি, দাও, ওকে আমার কাছে দাও, আমি গল্প শুনিয়ে ঘুম পাড়িয়ে দেব। এই বলে জবা টিনা ছেলেকে নিয়ে ঘুম পাড়িয়ে দিতে থাকে। অন্যদিকে টিনা খুব ভালো মতোই নিজের রুমে ঘুমিয়ে পড়ে, কিন্তু অন্যদিকে জবার চোখের ঘুম উড়ে যায়। কিছুক্ষণ পর টিনার ছেলে যখন ঘুমিয়ে পড়ে, জবা তখন বাচ্চা ছেলেটিকে তার বড় জায়ের ঘরে দিয়ে আসে। এসব করতে করতে প্রায় অর্ধেক রাত কেটে যায়। শেষ পর্যন্ত জবা নিজের রুমে গিয়ে একটু ঘুমাতে পারে। আবার কিছুক্ষণের মধ্যেই ভোর 5টা বেজে যায়।
ভোর 5টা বাজার সঙ্গে সঙ্গেই জবা সংসারের কাজ শুরু হয়ে যায় আর জবাকে ঘুম থেকে উঠে আবার কাজে লেগে পড়তে হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিকে জবা বাড়ির সমস্ত কাজকর্ম করে, আবার শাশুড়ি মা, শ্বশুর মশাই, বড় যা, দেওর, ননদ সকলেরই দেখাশোনা করে, কিন্তু জবার দিকে কারোর কোনো রকম লক্ষ্য থাকে না। কিন্তু একদিন সকালবেলা জবা কিছুতেই ঘুম থেকে ওঠে না, আর এই দেখে জবার শাশুড়ি মা বলে, কি ব্যাপার, বৌমা এখনো ঘুমাচ্ছে কেন? কি হলো বড় বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও না, আমাদের জন্য চাটা বানিয়ে নিয়ে এসো। আমাদের এত বড় জয়েন্ট ফ্যামিলি, আর তাতেও জবা আমাদের যতক্ষণ না চা বানিয়ে দেবে ততক্ষণ কি আমাদের চা খাওয়া হবে না? আপনার ছোট বৌমার কি হয়েছে দেখুন আগে, তারপর না হয় আমি চা বানিয়ে দেব। চা বানানোর ভয়ে টিনা তার শাশুড়ি মাকে অন্য কথাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, আর তখন তারা সবাই মিলে জবার রুমে তাকে দেখতে যায়। সেখানে গিয়ে সবাই দেখে যে জবার পাশে রকি বসে আছে, আর জবা প্রচন্ড পরিমাণে অসুস্থ। এই দেখে রকি মাথায় হাত দিয়ে চিন্তা করতে থাকে। এই রকি, তোর আবার কি হলো? তুই এরকম মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? বৌমার কি হয়েছে? এত দেরি হয়ে গেল, বৌমা আজকে এখনো উঠছে না কেন রে? মা দেখো না, জবার শরীর ভীষণ অসুস্থ, কাল রাত থেকে গায়ে জ্বর আছে, আর এখন তো উঠে দাঁড়াতেই পারছে না। আমি বুঝতে পেরেছি এটা কিসের জন্য হয়েছে। বাড়িতে এতজন থাকা সত্ত্বেও জবাকে তোমরা কাজের মেয়ের মতো খাটাতে, আমাদের এত বড় জয়েন্ট ফ্যামিলি, তা সত্ত্বেও তোমরা সমস্ত কাজ জবাকে দিয়েই করাতে। বাড়িতে তোমার বড় বৌমা থাকা সত্ত্বেও তুমি কেন জবার সঙ্গে এরকম ব্যবহার করেছিলে? কেন? জবা গ্রামের মেয়ে, সেই জন্য? না না খোকা, তুই আমাদেরকে ভুল ভাবছিস। আমরা কেন এসব ভাবতে যাব? সত্যি আমরা অনেক ভুল করেছি রে খোকা। তুই আর দেরি করিস না, তাড়াতাড়ি বৌমাকে নিয়ে ডাক্তারখানায় যা। তা না হলে আমি ডাক্তারকে ফোন করছি, ডাক্তারকে বাড়িতে আসার কথাই বলে দিচ্ছি। এই বলে জবার শাশুড়ি মা ডাক্তারবাবুকে ফোন করে বাড়িতে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু তাদের বাড়িতে চলে আসে, আর জবাকে ওষুধপত্র দিয়ে তা চেক আপ করে সেখান থেকে চলে যায়। তখন জবার শাশুড়ি মা এবং তার জয়েন্ট ফ্যামিলির প্রত্যেকেই নিজেদের ভুল বুঝতে পারে। আমাদেরকে ক্ষমা করে দে জবা, আমরা সত্যি অনেক ভুল করেছি। আসলে আমরা নিজেদের কাজটাও তোর উপরে চাপিয়ে দিয়েছি। আমরা নিজেরা আরাম করে ঘুমাতাম, কিন্তু আমরা ভুলেই গিয়েছিলাম যে তুইও একজন মানুষ, তোরও কষ্ট হয়। সারাদিন এত কাজ করার পর তুই অনেক ক্লান্ত হয়ে পড়িস, তা সত্ত্বেও আমরা তোকে কোনো কাজ বললে তুই কখনো না করিসনি। এভাবেই একের পর এক সকলেই জবার কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে যে যার কাজ নিজেই করে নেয়, আর এভাবেই জবা জয়েন্ট ফ্যামিলি নিজের ভুল বুঝতে পেরে জবাকে আর কোনো কাজ চাপিয়ে দেয় না। এখন জবাকে শুধুমাত্র নিজের কাজগুলোই করে নিতে হয়, তাই জবার আর কোনো রকমের কাজের চাপও থাকে না। এভাবেই জবা তার জয়েন্ট ফ্যামিলিকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে।